সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে কিংবা দেশের বাহির থেকে যারা প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল অদ্রি আলাউদ্দিন দেখেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের সাথে ভারতের যেই একটা সাংঘর্ষিক সম্পর্কের ভাঙনের রূপ নিয়েছে, এই জিনিসটা হয়তো এখন শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই দেখতে পাচ্ছে। আসলে ভারতের সাথে আজীবন বাংলাদেশের একটি সুসম্পর্ক ছিল, এই কথাটা আমি বলছি না। এই সুসম্পর্কটা শুধু যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসতো তখনই তাদের সাথে সম্পর্কটা খুব বেশি জোরালো হতো। এর দুইটি কারণ। সেই কারণটি হচ্ছে ভারত, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় ভারতমুখী। তাদের গুণকীর্তনে তারা যতটা পারদর্শী, আসলে অন্যান্য দল যারা ক্ষমতা আসে, যেমন বিএনপি জাতীয় পার্টি ছিল, এই দলগুলো আসলে ভারতের সাথে সম্পর্কটা ওইরকমভাবে বজায় রাখতে পারে না। 5ই আগস্টের পর বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী যেভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে, সংখ্যালঘুদের মধ্যে এবং সাম্প্রদায়িকতার যে একটা দাঙ্গার সৃষ্টি করেছিল, তারা একে অপরের সাথে যে একটা লাগালাগির সম্পর্ক, অর্থাৎ আপনার কিছু গুজব রটিয়ে তারা যে সুসম্পর্কটাকে বিচ্ছিন্ন করেছে, এই ভারতের বিজেপির নেতা শুভেন্দ্র অধিকারী, এই বিষয়টা আসলে ভারত যতটা উপলব্ধি করেছে তার চাইতে বেশি আমরা উপলব্ধি করেছি। একদিকে যেমন বিজেপির নেতা শুভেন্দ্র অধিকারী সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য গুজব রটিয়েছে, অন্যদিকে ময়ূখ রঞ্জন ঘোষ একজন সাংবাদিক, তিনিও তার চাইতেও বেশি গুজব রটিয়েছে। তিনি বারবার বলেছে থাকবে না, বাংলাদেশ থাকবে না। আসলে এইরকম যারা এই অযোগ্য শ্রেণীর সাংবাদিক, যারা একে অপরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য, এই সাম্প্রদায়িক দাঙ্গা করার জন্য উঠে পড়ে লেগে থাকে, আসলে তারা প্রকৃতপক্ষে কোনো সাংবাদিক নয়। যেই সাংবাদিকতার অর্থই হচ্ছে মূল বিষয়টাকে সামনে উপস্থাপন করা। এই ময়ূখ রঞ্জন ঘোষ, তিনি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেসব দাঙ্গার সৃষ্টি করেছে, আসলে এটা দেশের জন্য কতটা নেতিবাচক দিক প্রভাব ফেলে, এটা হয়তো এই মুহূর্তে ভারত তা উপলব্ধি করছে। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যখন 8ই আগস্ট বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, এরপর থেকে ভারতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো প্রকার দাঙ্গার কোনো প্রকার আপনার উস্কানিমূলক কথা বলেনি। উনি অত্যন্ত ঠান্ডা এবং মস্তিষ্ক ঠান্ডা করে তিনি বিভিন্ন দেশ থেকে আপনার বিভিন্ন পণ্য আমদানি করতে বাধ্য হয়েছে। আর এই পণ্যগুলো আমদানি করতে গিয়ে এখন ভারত আমাদের সাথে তারা নিজেকে অতটা বড় মনে করে যেভাবে আমাদেরকে ছোট করার চেষ্টা করেছিল, ডক্টর ইউনূসের এই একেবারে দক্ষ রাজনীতির কারণে, দক্ষ আন্তর্জাতিক বিষয়ের কারণে এখন এই মুহূর্তে বাংলাদেশ ভারতকে এমন একটা উচিত শিক্ষা দিয়েছে, যে শিক্ষাটা আমরা মুখে বলতে হয়নি, কাজে করতে হয়নি। আমরা শুধুমাত্র যেই সব পণ্যগুলো ভারত থেকে আমদানি করতাম, এই পণ্যগুলো আমরা অন্যান্য দেশ থেকে আমদানি করছি, যার ফলে আমরা এই প্রায় 20 বছরের ইতিহাসে যে রমজান মাস এলে আমাদের দেশের যে খাদ্যপণ্য, যেগুলো নিত্যপণ্যগুলো, এই নিত্যপণ্যগুলো যখন অধিক দামে ভারত আমাদেরকে দিয়েছে, যার কারণে আমরা অনেক পণ্যই অতিরিক্ত দামে আমাদেরকে কিনতে হয়েছে, যার কারণে আমরা এই মুহূর্তে এইসব দিক থেকে অনেকটা ভালো আছি। তার কারণ হচ্ছে এই রমজান মাসে কোনো প্রকার খাদ্যপণ্যের, কোনো নিত্যপণ্যের কোনো দাম বাড়েনি, যার কারণে ভারত এই মুহূর্তে, যে ভারতের শুধু একটি খাত নয়, একদিকে পর্যটক খাত, তারা আমাদেরকে ভিসা বন্ধ করে দিয়েছে। তারা মনে করছিল ভারতের ভিসা না পেলে বাঙালিরা হয়তো চিকিৎসা করতে পারবে না, তারা হয়তো কোনো পণ্য আমদানি রপ্তানি করতে পারবে না। আসলে ভারত তো একটা একেবারে এই আত্মপ্রত্যয়ী মানুষ, যেখানে
অতিরঞ্জিত যখন আত্মবিশ্বাস মানুষের থাকে তখন তাদের পতন হবে, এটাই স্বাভাবিক। এই মুহূর্তে বাংলাদেশের কোনো পর্যটক ভারতে যাচ্ছে না, বাংলাদেশের কোনো রুগী ভারতে চিকিৎসা করতে যাচ্ছে না। এখন আমাদের বাংলাদেশের রুগীরা এই আপনার থাইল্যান্ড, ব্যাংকক কিংবা চায়না বিভিন্ন দেশে আপনার যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এবং গতকালকে সবচেয়ে বড় একটি সুসংবাদ দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিশ্বমানের একটি হাসপাতাল হতে যাচ্ছে বাংলাদেশ এবং চায়নার যৌথ উদ্যোগে আমাদের বাংলাদেশে। যদি এই যৌথ উদ্যোগে আপনার এই মেডিকেল কলেজটা হয়, তাহলে ভারতের রুগীরা আগামী 10 বছর কিংবা 5 বছরের মধ্যে যদি আমাদের মেডিকেলগুলো কমপ্লিট হয়ে যায়, তাহলে এই ভারতের রুগীরা বাংলাদেশে এসে চিকিৎসা করবে, এটা নিশ্চিত। আপনারা জানেন শুভেন্দু অধিকারী একটি কথা বলেছিলেন, তাদের এই ডাক্তারদেরকে তিনি বলেছিলেন যে বাংলাদেশের কোনো রুগীদের আমরা চিকিৎসা করব না। এতে কোনো সমস্যা হয়নি বাংলাদেশের কোনো রুগীর, কারণ এরপর থেকে বাঙালিরা আর ভারতমুখী হয়নি। আমাদের বাংলাদেশে যথেষ্ট পরিমাণ এই মেডিকেল অফিসার রয়েছেন, অনেক সুন্দর মেডিকেল রয়েছেন, অনেক আপনার চিকিৎসা সরঞ্জাম রয়েছেন। শুধুমাত্র যদি বিশ্বাস করে আমাদের বাংলাদেশের রোগীরা বাংলাদেশের মেডিকেলগুলোতে ভর্তি হয় তাহলেই হয়। আপনারা জানেন যে এখন এই মুহূর্তে ভারতের যে কলকাতা, এই কলকাতার মানুষ, কলকাতার হোটেলগুলো, মোটেলগুলো সবগুলোই এখন জনশূন্যতায় ভুগছে, আপনার এই পর্যটক শূন্যতায় ভুগছে। এখন বাংলাদেশের কোনো এই পর্যটক ভারতে যাচ্ছে না, যার কারণে তাদের মেডিকেল থেকে শুরু করে পর্যটক কেন্দ্রগুলো, তারপর আপনার এই যতগুলো হোটেল মোটেল আছে, রেস্টুরেন্ট আছে, তারপর আরও আছে আপনার মনে করেন যে এই নিউ মার্কেটগুলোতে, যেগুলোতে প্রতি এই ঈদে কোটি কোটি টাকার এই আপনার পোশাক বিক্রি হতো, এই বছর সেটা হয়নি। আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন যে ভারতের এই মুহূর্তে বিভিন্ন রাজ্যের মানুষ, বিভিন্ন রাজ্যের কৃষকরা এখন মোদী সরকারের বিরুদ্ধে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে তারা আন্দোলন করছে। গত পরশুদিন একটি গণমাধ্যমে দেখিয়েছে যে এই বিভিন্ন অঞ্চলের মানুষ মোদী সরকারের বিরুদ্ধে তারা জুতা মিছিল করেছে। আর এই মিছিলের দ্বারা এখন এই মুহূর্তে আমরা বুঝতে পারছি যে ভারত আমাদেরকে শিক্ষা দিতে গিয়ে তারা নিজেরাই একটা শিক্ষার যে মার পেঁচে পড়ে গেছে, কারেন্ট জালে বেজে গেছে। এখন তারা উত্তরে পূর্বে পশ্চিমে কোনো দিকে যেতে পারছে না কারেন্ট জালের জন্য। কারণ আমাদেরকে শিক্ষা দিবে কি? আমরা তো 1971 সালে পাকিস্তানের মতো তারা লক্ষ লক্ষ এই সেনাবাহিনী নিয়ে আমাদের মতো এই যারা বীর বাঙালি তাদেরকে শিক্ষা দিতে পারেনি, বরঞ্চ তারা শিক্ষা পেয়ে গেছে। আর ভারত যদি আমাদেরকে শিক্ষা দিতে আসে, আমাদের এই মুহূর্তে যে শক্তিটা রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে সমস্ত পৃথিবীতে চষে বেড়াচ্ছেন, তিনি যে আন্তর্জাতিকভাবে একজন রাষ্ট্রীয়ভাবে তিনি একজন বড় মাপের একজন নেতা, সেটা আমরা বুঝতে পারছি এবং সমস্ত পৃথিবী বুঝতে পারছে। যার কারণে আমাদেরকে শিক্ষা নয়, এই মুহূর্তে ভারত ধীরে ধীরে শিক্ষা পাচ্ছে। তাদের কৃষকরা জমিতেই আলু পেঁয়াজ ফেলে চলে যাচ্ছে, কারণ কোনো প্রকার দাম পাচ্ছে না। তার কারণ পৃথিবীর বুকে প্রত্যেকটি রাষ্ট্র এখন ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তার প্রতিবেশী রাষ্ট্র নেপাল তাদের পক্ষে যাচ্ছে না, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই বাংলাদেশ, পাকিস্তান, চীন, এই সব কয়টির ঠিক মাঝামাঝি এই মুহূর্তে ভারত অবস্থান করছে। এই ভারতের অতিরঞ্জিত মিথ্যা প্রবঞ্চনা, আত্মপ্রবঞ্চনার এই গুজব রটানোর যতগুলো কৌশল আছে, এই পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্টতম একটি দেশ, যেই দেশের সাংবাদিক থেকে শুরু করে রাজনীতিবিদ পর্যন্ত প্রচণ্ড মিথ্যা কথা বলেন, এবং তাদের যে সবচাইতে ভালো খাবার সেটা হলো গোমূত্র। সমস্ত পৃথিবীতে গোমূত্র দিয়ে আপনার গ্যাস তৈরি করে, গোমূত্র দিয়ে তারা আপনার লাকড়ি তৈরি করে, গোমূত্র দিয়ে তারা এই উচ্ছিষ্ট বিশিষ্টভাবে তারা বিভিন্ন জায়গায় ফেলে রাখে। অথচ ভারত এমন একটি রাষ্ট্র, তারা খাদ্যের অভাবে তারা এখন গোমূত্র পান করছে। তাহলে ভাই বাংলাদেশ তো
এই 800 টাকা কেজি গরুর মাংস এই মুহূর্তে খাচ্ছে। আর ভারত খাচ্ছে কি? গরুর মুখ, গরুর পায়খানা। অথচ এই বাংলাদেশের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। যেই দেশে মানুষ বেড়াতে গেলে বলে যে আপনি কি খেয়ে এসেছেন না গিয়ে খাবেন। আর বাংলাদেশের মানুষ আপনার অতিথি আপ্যায়ন পৃথিবীর সবচাইতে বেস্ট একটি রাষ্ট্র। অতিথি দেখলে তারা হাজার হাজার টাকা নষ্ট করে। আর এই দেশের সাথে পাঙ্গা লড়তে গিয়ে এখন ভারতের অবস্থা আপনি মনে করুন যে একেবারে করুণ অবস্থা। যে এই দেশটি এখন বিভিন্ন রাজ্যগুলো তারা খেতে পারছে না। এতদিন তো খেতেই পারতো না, এখন একেবারে তারা বুভুক্ষ অবস্থায় অবস্থান করছে। আর এই কারণেই এখন ভারত হয়তো আগামী 2-4-5 মাসের ভিড়তে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের পা চেটে হয়তোবা ভবিষ্যতে ভারতের আমদানি রপ্তানিতে তারা হয়তো একটা সুযোগ দিবে, কিংবা তারা ইচ্ছাকৃতভাবে আমাদের বাংলাদেশে এসে আমাদেরকে পা চাটবে এবং আমাদেরকে পা ধরে ক্ষমা চাইবে। এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং গোমূত্র থেকে আপনারা নিরাপদে থাকবেন, যাতে ভারতের মতো আমাদেরকে গোমূত্র পান না করতে হয়। আমরা গরুর মাংস 800 টাকা 1000 টাকা কেজি কিনে খাবো, আমাদের সেই গোমূত্র আমরা ভারতে আমরা রপ্তানি করব। এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।